তো আমরা এখন হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি এই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমেই আমাদের যেটা পড়তে হবে ক্লাসিফিকেশন অফ দ্য হাইপারটেনশন। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সবার আগেই দেখব গ্যাস্টেশনাল হাইপারটেনশন, তারপর প্রি অ্যাক্লামশিয়া, অ্যাক্লামশিয়া, এরপর আছে আমাদের ক্রনিক হাইপারটেনশন আর প্রি অ্যাক্লামশিয়া অর অ্যাক্লামশিয়া সুপার ইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। তো আমরা যদি একটু দেখি যে কি হয়, নর্মালি কি হয় প্রেগনেন্সিতে, যে প্লাসেন্টা বেবি যে প্লাসেন্টা আছে, আমরা যদি একটু দেখি বেবির এই যে প্লাসেন্টা কি করে, বেবির প্লাসেন্টা মার ইউটেরাস থেকে ব্লাড নেয় এবং নর্মাল প্রেগনেন্সিতে প্লাসেন্টার যে স্পাইরাল আর্টারি গুলা হচ্ছে গিয়ে দেখা যায় যে ইউটেরাস থেকে প্লাসেন্টাতে যায় এরকম একটা আর্টারি। তো এগুলা হচ্ছে নর্মাল প্রেগনেন্সিতে এগুলা হচ্ছে ওয়াইড আর বড় হয়ে যায় যাতে ব্লাড ইজিলি হচ্ছে প্লাসেন্টাতে যেতে পারে। তো বেবি গ্রোথের জন্য প্লাসেন্টাতে এনাফ ব্লাড থাকে। এখন প্রি অ্যাক্লামশিয়া অথবা অ্যাক্লামশিয়া দিয়ে যেটা ঘটে যে এই যে প্লাসেন্টার যে স্পাইরাল আর্টারি গুলা ওরা হচ্ছে থাকে, ছোট থাকে। তো প্লাসেন্টাতে দেখা যায় যে ব্লাড কমে যায়, এই ধরো এখানে ব্লাডের পাইপ গুলা এগুলা ছোট হয়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে যায় স্পাইরাল আর্টারি গুলা। তো এগুলো যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় তখন প্লাসেন্টা এনাফ পরিমাণ ব্লাড পায় না এবং প্লাসেন্টাতে দেখা যায় যে যদি এনাফ পরিমাণ ব্লাড না হয় তখন দেখা যায় যে প্লাসেন্টাতে প্লাসেন্টা টক্সিন কিছু কেমিক্যাল রিলিজ করে মার ব্লাডে, প্লাসেন্টা থেকে কিছু টক্সিন রিলিজ হয় এবং এই টক্সিন অথবা কেমিক্যাল রিলিজ করে মার ব্লাডে। এটা মার ব্লাড ভেসেলকে ড্যামেজ করে অথবা দেখা যায় যে মার ব্লাড ভেসেলকে অনেক টাইটেন করে অথবা ড্যামেজ করে। এখন এই যে মার বডিতে যে ব্লাড ভেসেল গুলা টাইটেন হয়ে গেছে বা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, তো তখন মার বডিতে হাই ব্লাড প্রেশার দেখা যায়। আর যেহেতু ভেসেল ড্যামেজ হয়েছে তখন প্রোটিন লিক হয়, তাই দেখা যায় প্রোটিন ইউরিয়া ডেভেলপ করে। এবং যেহেতু ফ্লুইড গুলা টিস্যুতে চলে গেছে, ভেসেল লিক হলে কি হয়, ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যায়, তাই না? তখন ভেসেল থেকে হচ্ছে ব্লাড বাইরে বের হয়ে আসে এবং তখন ডেভেলপ করে আমাদের ইডিমা। তাহলে এভাবে হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, ইডিমা এই তিনটা ক্রাইটেরিয়াই ডেভেলপ করলো। তারপর দেখা যায় যে যেহেতু হাইপারটেনশন ডেভেলপ করেছে এবং ভেসেল গুলা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ভেসেল গুলা ড্যামেজ হয়ে, তো দেখা যায় যে কিডনিতে হচ্ছে কম ব্লাড যাচ্ছে, তো কিডনি কম ফিল্টার করছে, তো সেই কারণে অলিগিউরিয়া ডেভেলপ করছে। তার পাশাপাশি দেখা যায় যে ব্লাড সাপ্লাই কমে গেছে এবং তখন হেডেক, ভিশন প্রবলেম, কনভালশন ডেভেলপ করছে। আবার লিভারেও যদি হচ্ছে কম পরিমাণ ব্লাড যায় তখন দেখা যায় যে লিভারে পেইন হচ্ছে, লিভারে এনজাইম বাড়ছে, তখন হেল্প সিনড্রোম দেখা যায়, যেটা আমরা সামনে ডিটেলস পড়বো হেল্প সিনড্রোম। প্লাসেন্টা যেহেতু ব্লাড কম পাচ্ছে এই ক্ষেত্রে, তো সেখানে দেখা যায় যে বেবি গ্রোথও কমে যাচ্ছে এবং তখন দেখা যাবে ইন্ট্রা ইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন ডেভেলপ করবে অথবা প্রিম্যাচিউর ডেড অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টাও ডেভেলপ করতে পারে। তো এখন আম, এটা তো গেল হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়ার যেই প্যাথোলজিটা যে কিভাবে ঘটে। তো ফার্স্টে তো আমরা বুঝলাম জিনিসটা যে স্পাইরাল আর্টারি থেকে কনস্ট্রিক্ট হওয়ার কারণে মেনলি কাহিনীটা হচ্ছে এবং প্লাসেন্টা যখন ব্লাড কম পাচ্ছে, প্লাসেন্টা কিছু টক্সিন রিলিজ করছে, সেটার কারণে মার বডিতে হাইপারটেনশন ডেভেলপ করছে এবং সেখান থেকে পরবর্তী কমপ্লিকেশন প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়া হচ্ছে। আচ্ছা, তো প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়া ব্যাপারটা একটু বোঝা গেল। আর প্রি অ্যাক্লামশিয়া যখন কনভালশনের প্রি অ্যাক্লামশিয়ার সাথে সাথে যখন কনভালশন হয় অ্যাজ দ্য কমপ্লিকেশন, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্লামশিয়া। তাহলে প্রি অ্যাক্লামশিয়া কমপ্লিকেটেড উইথ কনভালশন অর ক্রমা, এটাকে বলা হয় থাকে অ্যাক্লামশিয়া। আর এই যে প্রি অ্যাক্লামশিয়া, এটাতে আমরা তিনটা ক্রাইটেরিয়া বলেছিলাম, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, উইথ অর উইদাউট প্যাথোলজিক্যাল ইডিমা। তো এগুলা হচ্ছে আমাদের প্রি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্লামশিয়ার ব্যাপারটা। এবার আমরা চলে যাই বাকি ডেফিনিশন গুলাতে, যে ক্লাসিফিকেশন গুলাতে কি কি বলেছে। ফার্স্টে দেখে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন। এখানে যেটা হবে যে শুধুমাত্র ব্লাড প্রেশার বাড়বে মার শরীরে,
কোনো প্রোটিন থাকবে না বা কোনো প্যাথোলজিক্যাল ইডিমা মানে আদার যে সমস্ত সিমটমস গুলো আমরা প্রি এক্লাম্পসিয়ার জন্য তিনটা সিমটম পড়েছি এগুলা যদি না থাকে শুধুমাত্র হাইপার টেনশন থাকে তখন সেটাকে বলা থাকে গ্যাস্ট্রেশনাল হাইপার টেনশন। তারপরে ক্রনিক হাইপারটেনশন যেটা সেটা হচ্ছে মার আগে থেকেই হলো ব্লাড প্রেশার বেশি ছিল। তো তো এটাই দেখবো যে এখানে আরো বেশি মানে ভালো মতো প্রমিনেন্ট হয়ে গেছে দেখা যায় যে প্রেগন্যান্সির সময়। তো ক্রনিক হাইপারটেনশনের ডেফিনিশন যেটা সরাসরি বই থেকে যে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে বেশি হলে এবং ডায়াস্টোলিকটা 90 মিলিমিটার মার্কারি প্রেশার থেকে বেশি হলে মানে এটা হচ্ছে কি আমাদের হাইপারটেনশনের ডেফিনিশনটাই এই পর্যন্ত যে 140-এর বেশি সমান অথবা বেশি এবং 90-এর সমান অথবা বেশি। তো এবং 20 উইকস অফ গ্যাস্টেশনের আগে যদি আমরা এটা দেখতে পাই এবং সেটা 12 উইক পোস্টপার্টাম দেখা যায় ডেলিভারির পরে 12 সপ্তাহ পর্যন্ত সেটা হচ্ছে পারজিস্ট করে তখন সেটাকে ক্রনিক হাইপারটেনশন বলবো। মানে হচ্ছে আমরা 20 সপ্তাহকেই কেন বলতেছি 20 সপ্তাহতে বলতেছি কারণ হচ্ছে 20 উইকে প্লাসেন্টার ডিমান্ড বেড়ে যায় তখন প্রবলেমটা আরো ক্লিয়ারলি দেখা যায়। তো আমরা 20 উইকের আগে যদি তার এরকম দেখি যে হাইপারটেনশন ডেভেলপ করেছে তখন সেটাকে বলবো বুঝবো যে তার আগে থেকেই ছিল এটা একটা ক্রনিক হাইপারটেনশনের কন্ডিশন। তো এটা কি কি হতে পারে এটা হচ্ছে দেখা যায় যে এসেনশিয়াল হাইপারটেনশন যেটা কোনো প্রাইমারি বিপি রাইজ হয় কোনো কজ ছাড়া। ক্রনিক রেনাল ডিজিজ যেটা এখানে বলবো যে কিডনি ডিজিজ হয় যার কারণে হলো আমাদের বিপি রেইজ হয়। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা সম্পর্কে আমরা পড়েছি যেটা অ্যাওর্টা ন্যারোয়িং হয়ে যায়। তো মেনলি এই অ্যাওর্টা ন্যারোয়িং হওয়ার কারণেই হচ্ছে বিপি বেড়ে যায় এবং মেনলি এটা আপার বডিতে বিপিটা রেইজ করে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টার কারণে মানে এটা হচ্ছে মেডিসিন থেকে আসলে মেডিসিনের ভিডিওগুলো দেখতে ভালো মতো সুন্দর মতন ওখানে ডেসক্রাইব করেছি যে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টাটা কি এবং যার কারণে হচ্ছে আমাদের আপার বডিতে এখানে পিপি বেড়ে যায়। তারপর দেখা যায় ফিওক্রোমোসাইটোমা আমরা তো জানি যে অ্যাড্রেনাল টিউমার। তো অ্যাড্রেনাল টিউমার যেখান থেকে অ্যাড্রেনাল টিউমার হলে এখানে কি হবে অ্যাড্রেনালিন প্রডিউস হবে বেশি করে তখন বিপি রেইজ করবে বা থাইরোটক্সিকোসিস এখানে থাইরয়েড হরমোনের কারণে বিপি রেইজ করবে বা কানেকটিভ টিস্যু ডিজিজ আছে যেমন এসএলই এখানে হচ্ছে গিয়ে ভাস্কুলাইটিস করে এবং সেখান থেকে ভেসেল ড্যামেজ হয়ে আলটিমেটলি ভাবে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এখন প্রি একলামশিয়া অর একলামশিয়া সুপার ইম্পোজড অন ক্রনিক হাইপারটেনশন। তো ওমান অলরেডি হাইপারটেনসিভ ছিল পরে লেটার তার হচ্ছে প্রোটিনিউরিয়া ডেভেলপ করেছে অথবা ইডিমা ডেভেলপ করেছে সেখান থেকে আমরা এটাকে প্রি একলামশিয়াতে কন্ডিশন হিসেবে পেয়েছি। তারপরে ওখানে যদি আমাদের কনভার্সন হয়ে যায় তখন আমরা একলামশিয়া হিসেবে পাবো। তো এই তো তারপর দেখো যে ক্রনিক হাইপারটেনশন যেটা সেটা 12 সপ্তাহের বেশি পারজিস্ট করে বাট প্রি এক্লাম্পসিয়া যেটা সেটা রিজলভ হয়ে যায় 12 উইকের মধ্যে। আচ্ছা তারপর আমরা দেখি যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন এটাকে আমরা কিভাবে দেখি যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন একটা হাইপারটেনশন যেটা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ গ্র্যাভিড স্টেজ। গ্র্যাভিড স্টেটের কারণে এই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনটা হয়। এটার ক্লাসিফিকেশন আমরা দেখবো গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন প্রি একলামশিয়া এবং একলামশিয়া। তার মানে দেখো ক্রনিক হাইপারটেনশনটা বাদ দিলে যতখানি আমরা পাবো সেটাই হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন। কারণ ক্রনিক হাইপারটেনশনটা আমরা আগেই বলেছি যেটা প্রেগন্যান্সির আগে থেকেই ছিল মার এটা আগেই হচ্ছে হয়েছিল। তো এগুলো তো তাহলে এর ক্রনিক হাইপারটেনশন বলে তো সেটা আমাদের প্রেগন্যান্সি ইনডিউসড হলো না। তাহলে ওটা বাদ দিলে আমাদের ক্লাসিফিকেশনে যে তিনটা থাকে ওই তিনটাই হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন। Pregnancy induced hypertension is defined as the hypertension that develops as a result of the gravid state. গ্র্যাভিড স্টেটের রেজাল্ট হিসেবে যে হাইপারটেনশনটা হয় সেটাকে বলা হয় তাকে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এবার প্রি অ্যাক্লামশিয়া প্রি অ্যাক্লামশিয়া ডেফিনেশনে চলে যাই আমরা। আচ্ছা
এবার এই দেখো প্রি এক্লাম্পসিয়ার ডেফিনেশন আমরা এখান থেকে পড়বো দত্ত লেটিস এডিশন থেকে, যেটা 10th এডিশন। তো প্রি এক্লাম্পসিয়াটা একটু দেখি যে প্রি এক্লাম্পসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অনসেট নিউ অনসেট অফ হাইপারটেনশন অ্যান্ড আইদার প্রোটিনিউরিয়া, নিউ অনসেট হতে হবে, আগে থেকে থাকলে হবে না, নিউ অনসেট অফ হাইপারটেনশন and either proteinuria or other sign of end organ dysfunction। তো একটা সময় বলা হইতো যে প্রোটিনিউরিয়াটা থাকতেই হবে, যে ক্রাইটেরিয়ার মধ্যে প্রি এক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে প্রোটিনিউরিয়া থাকতেই হবে, আর সাথে হাইপারটেনশন তো আছেই। তো আগে একটা সময় বলা হতো যে প্রোটিনিউরিয়া থাকতেই হবে, বাট এখন হচ্ছে প্রোটিনিউরিয়াকে দেখো থাকতেও পারে না থাকতে পারে, দেখো সামনে একটা অর দিয়েছে, either proteinuria or other signs of end organ dysfunction। তাহলে এই প্রোটিনিউরিয়ার জায়গায় কি থাকতে পারে? এন্ড অর্গান ডিসফাংশন থাকতে পারে, এন্ড অর্গান ডিসফাংশন। তাহলে প্রি এক্লাম্পসিয়া এটা কি? Preeclampsia is defined as new onset of hypertension, নিউ অনসেট অফ হাইপারটেনশন। এটা হচ্ছে সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে, এটাকে নিউ অনসেট অফ হাইপারটেনশন, যেখানে অ্যান্ড হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া থাকতে পারে অথবা এন্ড অর্গান ডিসফাংশন থাকতে পারে, এবং সেটা কখন? আফটার 20 উইক অফ গ্যাস্টেশন ইন আ প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ওমেন, এবং এর টাইম পিরিয়ডটা বলে দিয়েছে 24 উইক অফ গ্যাস্টেশনের পরে। তো 20 উইক অফ গ্যাস্টেশনের পরেই নর্মালি এই সমস্যাগুলো বেশি হয়। তো আমরা দেখব যে এই দেখো, the preeclamptic feature may appear before 20 weeks as in cases of hydatidiform mole and acute polyhydramnios। তো হাইড্রাটিডিফর্ম মোল যেটাকে বলা থাকে মোলার প্রেগনেন্সি, এখানে তো আমরা জানি যে নর্মাল ফিটাস এবং প্লাসেন্টার বদলে এখানে অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্টিক টিস্যু ডেভেলপ করে, যেটা কিনা এক্সেসিভলি গ্রো করে, এবং তখন দেখা যায় যে অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্ট গুলা হচ্ছে এক্সেস অ্যামাউন্টে প্রডিউস হয়। অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্ট থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন গুলো অনেক বেশি পরিমাণে প্রডিউস হয়, ভেরি অ্যাবনর্মাল প্লাসেন্টা ফর্ম করে। তার কারণে দেখা যায় যে অ্যাবনর্মাল প্লাসেন্টার ইনভেশন হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, এবং দেখা যায় যে কি হয়, অনেক প্লাসেন্টা দেখা যায় যে টক্সিন রিলিজ করে প্রি এক্লাম্পসিক চেঞ্জেস করে ফেলে। So that's why preeclampsia can appear well before 20 week in molar pregnancy. তো মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে 20 উইকের আগেই ডেভেলপ করতে পারে, আরেকটা কেসে 20 উইকের আগেই ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে অ্যাকিউট পলিহাইড্রামিনোস। পলিহাইড্রামিনোসে যেটা হয়, অনেক বেশি পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এবং ইউটেরাস ওভার ডিস্টেন্ডেড হয়ে যায়, এবং দেখা যায় সেটাও প্লাসেন্টাকে স্ট্রেচ করে। এখন প্লাসেন্টা যদি স্ট্রেচড হয়, তখন তার আবার দেখা যায় যে ভেসেলটা হচ্ছে প্লাসেন্টাল ভেসেলটাতে ড্যামেজ হয়ে প্লাসেন্টাল হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে, প্লাসেন্টাল ইস্কেমিয়া হতে পারে, সেখান থেকে প্লাসেন্টা কিছু ফ্যাক্টর রিলিজ করে প্রি এক্লাম্পসিয়ার দিকে নিয়ে যেতে পারে। তাহলে তাহলে আমরা দেখলাম যে মেইনলি আমরা এটা পড়ে নিব যে প্রি এক্লাম্পসিয়ার জন্য আমরা 20 সপ্তাহের পরে হাইপারটেনশন ডেভেলপ করেছি কিনা সেটা দেখব। বাট দুইটা কেস হচ্ছে এক্সেপশন, একটা হচ্ছে আমাদের মোলার প্রেগনেন্সি, আরেকটা হচ্ছে polyhydramnios, acute polyhydramnios, not only polyhydramnios, acute polyhydramnios। আরেকটা এখানে বলেছে মাল্টিপল প্রেগনেন্সি। এখানেও হচ্ছে ইউটেরাসের স্ট্রেচিং হয়, প্লাসেন্টাতে একটা ইস্কেমিয়া, প্লাসেন্টার মধ্যে একটা হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে স্ট্রেচের কারণে, যেহেতু মানে বেবি অনেকগুলা ফিটাস। তো এই হচ্ছে কয়েকটা কন্ডিশন যেখানে আমরা 20-এর আগে পাবো, বাট নর্মালি যেটা হয় যে আমরা 20 সপ্তাহের পরে পাচ্ছি। তাহলে প্রি এক্লাম্পসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ নিউ অনসেট অফ হাইপারটেনশন অ্যান্ড
হ্যাঁ, এখানে কিন্তু and either proteinuria or other signs of end organ damage, end organ dysfunction, এবার ডিউরেশনটা বলতে হবে আফটার 20 উইক অফ গ্যাস্টেশন ইন প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ ওমেন। তাহলে এটা ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আরেকবার বলি। Preeclampsia is defined as new onset of hypertension and either proteinuria or other sign of end organ dysfunction after 20 week of gestation in a previously normotensive woman. তাহলে প্রিএক্লাম্পসিয়া এটা একটা নিউ অনসেট অফ হাইপারটেনশন, সাথে প্রোটিনুরিয়া থাকবে অথবা এন্ড অর্গান ড্যামেজ থাকবে, এবং এটা 20 উইক অফ গ্যাস্টেশনের পরে হইতে হবে, যেটা কিনা প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ ওমেন হইতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই কি কি রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা সবার আগে পড়ব যে ইয়ং অর এল্ডারলি প্রাইমি গ্র্যাভিডা। তো যারা হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা, এল্ডারলি অথবা ইয়ং, তাদের ক্ষেত্রে হচ্ছে রিস্কটা বেশি। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনেটিক টেন্ডেন্সি থাকে অ্যাঞ্জিওজেনেসিসের বা ইমিউন বা বিপি রিলেটেড, তখন এন্ডোথেলিয়াল ডিসফাংশনটা বেশি হয়। আচ্ছা, প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে কেন বেশি, এটাও একটা হচ্ছে ব্যাপার যে দেখা যায় যে এই যে প্রাইমি গ্র্যাভিডির কিন্তু প্যাটার্নাল যেই অ্যান্টিজেন এক্সপোজার এটা কম, কারণ এটা তার ফার্স্ট প্রেগনেন্সি, তার আগের কোনো এক্সপোজার নাই। এখন দেখা যায় যে এদের ক্ষেত্রে হয় কি, এদের ক্ষেত্রে যেটা হয় যে ইমিউন টলারেন্সটা ঠিক থাকে না। তো মার ইমিউন সিস্টেম প্রপার টলারেট বানাতে পারে না, তখন দেখা যায় যে ট্রপোপ্লাস্ট গুলা খুব বেশি মানে দেখা যায় যে ভালো মতো ইনভেট করতে পারে না প্লাসেন্টা ট্রপোপ্লাস্ট যে ইয়াগুলা। তো তখন প্লাসেন্টা ইস্কিমিয়া হয়ে সেখান থেকে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। তো যেটা হয়, মার ইমিউন সিস্টেম যে প্যাটার্নাল এই যে এইচএলএ অ্যান্টিজেন, যেটা অ্যান্টিজেন গুলা সেগুলা কি রিকগনাইজ করে। এখন রেসপন্সটা হচ্ছে দেখা যায় নর্মাল অ্যাটাক না, মানে প্রোটেক্টিভ এবং গ্রোথ প্রমোটিং সিগন্যাল হয়। তো যেটা হয় যে ডিপ টপোপ্লাস্টিক ইনভেশন হয় তার কারণে, এবং স্পাইরাল আর্টারি তখন ওয়াইড হয়, প্রপার প্লাসেন্টা পারফিউশন পায়। এটা হচ্ছে নর্মালি যেটা হইতো। বাট যদি দেখা যায় যে মার একটা ইনটলারেন্স ডেভেলপ করেছে, তখন দেখা যায় যে প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে এই সমস্যাগুলা হয়। তো এটা তো আমরা জানি যে এন্ডোমেট্রিয়াম, ম্যাটারনাল যে ডেসিডুয়া আছে, মানে ডেসিডুয়া ব্যাসালিস এন্ডোমেট্রিয়ামের, সেখানে হচ্ছে ট্রপোপ্লাস্টটা ঢুকে, এবং তারপরে কি হয়, ইউটেরাসে যে স্পাইরাল আর্টারি গুলো আছে সেগুলা হচ্ছে নর্মালি স্পাইরাল আর্টারি হচ্ছে কি দেখা যায় যে ছোট মাসকুলার হাই রেজিস্ট্যান্স থাকে। এখন ট্রপোপ্লাস্ট মাসেল অ্যান্ড ইলাস্টিক টিস্যুকে রিপ্লেস করে আর্টারি তখন ওয়াইড হয়, ফ্লাসিড হয়, লো রেজিস্ট্যান্ট হয়, এবং তখন হচ্ছে প্লাসেন্টাকে দেখা যায় সুন্দর মতো করে ব্লাড দেয়। হ্যাঁ, তো কন্টিনিউয়াস ম্যাটারনাল একটা ফ্লো থাকে। তো ট্রপোপ্লাস্ট ইনব্রেড করতে করতে স্পাইরাল আর্টারি দিয়ে কোথায় চলে যায়, মায়োমেট্রিয়ামের প্রথম পার্ট পর্যন্ত, মানে এটা হচ্ছে ডিপ প্লাসেন্টেশন। এর ফলে আর্টারি হচ্ছে দেখা যায় পার্মানেন্ট ডায়াটেশন হয়ে একটা স্পাইরাল আর্টারিটা দেখা যায় যে বড় হয়ে গেছে। ঠিক আছে, তো সেভাবে সুন্দর মতন প্লাসেন্টার একটা পারফিউশন হতো। বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু মার বডিতে
মানে প্যাটার্নাল অ্যান্টিজেনটা হচ্ছে সে চিনছে না, তখন সে ইনটলারেন্স ডেভেলপ করে তখন সে দেখা যায় যে প্লাসেন্টাল ইস্কিমিয়া করছে এবং তখন প্রি এক্লাম্পসিয়ার দিকে চলে যাচ্ছে মা। আশা করি বুঝতে পেরেছো যে কেন প্রাইমারি ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি হয়। তারপর আমরা একটু ফ্যামিলি হিস্ট্রিটা বললাম যে যদি ফ্যামিলিয়াল কজ থাকে, মানে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে বিপি, হাই বিপি, এন্ডোথেলিয়াল ডিসফাংশনে, তো সেক্ষেত্রে এটা হতে পারে, এরকম কন্ডিশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, পরবর্তী রিস্ক ফ্যাক্টরে আমরা চলে যাই যে যদি কারো প্লাসেন্টার অ্যাবনরমালিটি থাকে, যেমন হাইপার প্লাসেন্টোসিস, এটা কি মোলার প্রেগন্যান্সি, টুইন অথবা ডায়াবেটিস। তো প্লাসেন্টাল মাস যদি বেশি হয়, হাইপার প্লাসেন্টোসিস মানে প্লাসেন্টার মাস বেশি, মানে ট্রপোপ্লাস্ট বেশি। তো ট্রপোপ্লাস্ট বেশি হলে দেখা যায় যে কিছু অ্যান্টি অ্যানজিওনিক ফ্যাক্টর রিলিজ হয়। তো এগুলা এই অ্যান্টি অ্যানজিওজেনিক ফ্যাক্টর গুলা যেটা করে ম্যাটার্নাল এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে এবং সেখান থেকে হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া করতে পারে। তো এই যে মোলার প্রেগন্যান্সিতে ফিটাস নাই, তো ট্রপোপ্লাস্ট বেশি, তো তাই খুব তাড়াতাড়ি এটা সিভিয়ার হয়ে যায়, প্লাসেন্টাল ইস্কিমিয়া। আচ্ছা, তারপর দেখো প্লাসেন্টাল আর্টারি হচ্ছে দেখা যায় যে বড় হয় না, প্লাসেন্টাতে থ্রম্বাস হয়, লো ফ্লো হয়, প্লাসেন্টাতে স্ট্রেস হয়, তো তখন আবার হচ্ছে যে এন্ডোথেলিয়াল ইনজুরি আবার হচ্ছে। এটাই হচ্ছে মেইনলি প্লাসেন্টাল ইস্কিমিয়ার কথাটা, যে প্লাসেন্টাল ইস্কিমিয়া কখন হয়, প্লাসেন্টাতে যখন লো ফ্লো থাকবে, তাই না? তো তখন প্লাসেন্টা থেকে ওই যে আমরা যেটা বলছি টক্সিন রিলিজ হলো। তো এই যে আলটিমেটলি প্লাসেন্টাল ইস্কিমিয়াও কোনো কারণে ডেভেলপ করলে দেখা যায় যে প্রিএক্লাম্পসিয়া হতে পারে। এবার অবেসিটিতে আসি। অবেসিটিতে যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইনফ্লামেশন থাকে, অক্সিডেটিভ স্ট্রেস থাকতে পারে। তো তার কিন্তু কোলেস্টেরল বেশি থাকতে পারে, তাই না? তখন তার এন্ডোথেলিয়াল ডিসফাংশনও বেশি হতে পারে। তখন অ্যানজিওজেনিক ইমব্যালেন্স হয়, তার দেখা যায় প্রিএক্লাম্পসিয়া রিস্ক বেশি। আচ্ছা, তারপর তার আগে থেকেই ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে তার ক্রনিক হাইপারটেনশন, কিডনি ডিজিজ, এসএলই এরকম হতে পারে। তো নিউ প্যাটার্নিটি দেখা যায় যে নতুন পার্টনার, নতুন প্যাটার্নাল অ্যান্টিজেন পাচ্ছে মা, তো তখন ইমিউন টলারেন্স হয় নাই, তখন কিন্তু দেখা যায় যে ট্রপোপ্লাস্টের যে ইনভেশনটা সেটা হচ্ছে এত ডিপ হবে না, সেটা কিন্তু সুপারফিশিয়াল থাকবে, শ্যালো থাকবে, নট সুপারফিশিয়াল, শ্যালো থাকবে, ডিপ মানে অত ডিপে যাবে না পেনিট্রেশনটা। তখন আমরা তো জানি ডিপে না গেলে কি হয়, প্লাসেন্টা যদি ডিপে ইমপ্লান্টেশন না করতে পারে তখন হচ্ছে গিয়ে তার তো হচ্ছে পারফিউশন ভালো মতো হয় না, তখন আবার ওই প্লাসেন্টাল ইস্কেমিয়া, মানে আলটিমেটলি তোমার ঘুরে ফিরে প্লাসেন্টাল ইস্কেমিয়া, এন্ডোথেলিয়াল ডিসফাংশন এইগুলোই আসছে রিস্ক ফ্যাক্টরে, মানে প্রি অ্যাক্লামশিয়া মেনলি এই কারো কজগুলোতেই হবে, ঠিক আছে? তো কি কি কন্ডিশনে এগুলা হচ্ছে সেগুলোই আমরা এখন পড়ছি। তো নিউ প্যাটার্নিটিটা বলি যে নতুন পার্টনারের দেখা যায়, নতুন পার্টনার, নতুন অ্যান্টিজেন, সেটা তো দেখা যায় যে টলারেন্স নাও হতে পারে, সেক্ষেত্রে এরকম, বা এই যে আর্ট অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যেখানে ডোনর এগ বা স্পার্ম, মাল্টিপল এজ, এগুলো হচ্ছে প্লাসেন্টার হচ্ছে কি প্রবলেম করে এবং দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। তো প্রেগনেন্সি আমরা তো জানি যে আর্টে হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সির চান্সেস অথবা প্লাসেন্টাল প্রবলেমস অনেক বেড়ে যায়। থ্রম্বোফিলিয়াতে আমরা দেখবো যে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এখানে প্লাসেন্টাতে মাইক্রোক্লট ডেভেলপ হয়, হ্যাঁ, সেখান থেকে ইস্কেমিয়া হয়ে টক্সিন রিলিজ করে এন্ডোথেলিয়াল ডিসফাংশন। তো থ্রম্বোফিলিয়া একটা থ্রম্বাস ফর্মেশন, হ্যাঁ। তো এইটাই থ্রম্বাস যদি ফর্মেশন হয় কোনো কারণে, সেখান থেকে তো ইস্কেমিয়া হচ্ছে। তাহলে মেইনলি যেটা তো আমরা বললাম যে সব কথার মেইন কথা যে ঘুরে ফিরে তোমার এমন কিছু কন্ডিশনের কথা বলবে যেখান থেকে প্লাসেন্টাল ইস্কেমিয়া হয়ে এভাবে প্রি অ্যাক্লামশিয়া গুলাতে নিয়ে আসে। ডায়াগনোসিস ক্রাইটেরিয়া অফ দ্য প্রি অ্যাক্লামশিয়াতে আসি। এটা তো 140/90 মিলিমিটার মার্কারি প্রেসার। তো এখানে আমাদের দুইবার মাপতে হবে, আমাদের কমসে কম 4 ঘন্টা গ্যাপ রাখতে হবে, কারণ একবার এক্সাইটমেন্ট হতে পারে বা হোয়াইট কোটে ফলস হাই হতে পারে, পারসিস্টেন্ট রাইজ আমাদের দরকার। তো কাট অফ 140/90 চুজ করা লাগবে, কারণ এই লেভেল থেকে মাদার বেবি রিস্কটা বেড়ে যায়।
তো absolute rise of blood pressure at least 140/90 millimeter mercury pressure. Rise of blood pressure should be evident at least on two occasions at least 4 hours apart. মানে দুইবার এবং 4 ঘন্টা মাঝখানে অবশ্যই গ্যাপ থাকতে হবে। ইডিমা দেখব। ইডিমা যেটা হচ্ছে 12 ঘন্টা বেড রেস্টের পর অ্যাঙ্কেল পেটিং ইডিমা যদি কারো থাকে তখন সেটাকে প্যাথোলজিক্যাল ধরা যায়। এখন কেন বেড রেস্টে রাখবো? কারণ নর্মাল প্রেগনেন্সিতে গ্র্যাভিটেশন দিয়ে হচ্ছে পা পা হচ্ছে ফুলতে পারে, ডিপেন্ডেন্ট এডিমা যেটা। কিন্তু ঘুমের পর যদি থাকে তখন হচ্ছে ক্যাপিলারি লিক বা লো অনকোটিক প্রেসার বুঝবো আমরা, মানে যেটা দেখা যায় যে ঘুমের পরও যদি থাকতেছে তখন আমরা এটাকে প্রি এক্লাম্পসিয়ার দিকে যেতে পারি। আর যদি হচ্ছে দেখা যায় রেস্টে ঠিক হয়ে যায়, রিজলভ হয়ে যায়, তখন এটাকে দেখা যায় যে এমনি তো প্রেগনেন্সিতে ইডিমা থাকে পায়। তারপর দেখা যায় যে এই যে সাডেন ওয়েট গেইন হবে। তো ফ্লুইড রিটেনশন বেড়ে যাওয়ার কারণে দেখো 4, হ্যাঁ, মানে 1 সপ্তাহে বেড়ে গেল। বাট নর্মাল প্রেগনেন্সিতে হালকা ইডিমা হয়, তাই হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেড একটা ডায়াগনস্টিক না। তাহলে এক তো ইডিমা হচ্ছে যেটা হচ্ছে যার কারণে পিটিং ইডিমা হচ্ছে, আর ওভার দ্য অ্যাঙ্কেলস যেটা কিনা 24 আওয়ার্স বেড রেস্টও রিজলভ হচ্ছে না, এবং একই সাথে ওয়েট গেইন হচ্ছে ইডিমার কারণে যেহেতু ফ্লুইড রিটেনশন হচ্ছে। তারপর প্রোটিনিউরিয়াতে আসি। এখানে প্রোটিনিউরিয়াতে 24 ঘন্টা ইউরিন প্রোটিন টেস্ট করতে বলেছে, যেখানে হচ্ছে 0.3 গ্রাম অর মোর, আর ইউরিন প্রোটিন আর ক্রিয়েটিনিন রেশিও 0.3 এর বেশি হতে হবে। ইউরিন প্রোটিন 24 আওয়ার ইউরিন প্রোটিন হচ্ছে 0.3 গ্রাম হতে হবে, অথবা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও 0.3 এর সমান অথবা বেশি হতে হবে, অথবা ডিপস্টিকে 1 এর সমান অথবা বেশি, 1+, যেটা 1+এর সমান অথবা বেশি। দুটো স্যাম্পল 4 ঘন্টা গ্যাপে নিতে হবে, এটাও 4 ঘন্টা গ্যাপ। এবং অবশ্যই ইউটিআই থাকা যাবে না। তো ইউটিআই হলে হচ্ছে আমাদের তো এমনিও প্রোটিনিউরিয়া থাকতে পারে, তো ফলস পজিটিভ হতে পারে ইউটিআই থাকলে। তো এই যে গ্লোমেরুলার এন্ডোথেলিওসিস ফিল্টার লিকি হয়ে অ্যাবডোমিনাল হচ্ছে, আমরা তো জানি যে এখানে কেন প্রোটিনিউরিয়া ডেভেলপ করে, এবং অবশ্যই আমাদের ইউটিআই না থাকা অবস্থায় এটা করতে হবে। আর মেনলি হচ্ছে প্রোটিনিউরিয়াটা দেখতে হবে, প্রোটিনিউরিয়া গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম থেকে লিকেজ হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এন্ডোথেলিওসিস, গ্লোমেরুলার এন্ডোথেলিওসিস ফিল্টারটা লিক হয়ে অ্যালবুমিন লিক করা শুরু করে। তো ডিপস্টিকে 1+, যেটা কিনা 30 মিলিগ্রাম/ডেসিলিটারের কাছাকাছি। তো এবার আমরা চলে যাই যে হাইপারটেনশনের কথা যেটা বলেছে, অ্যাবনর্মাল প্লাসেন্টেশনের কারণে প্লাসেন্টাল ইস্কেমিয়া হয়ে সেখান থেকে এন্ডোথেলিয়াল ডিসফাংশন প্লাস ভেসোস্পাজম। এখন ভেসোস্পাজমটা কেন? প্লাসেন্টা থেকে তো অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ হয়, এবং সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস এবং সাইটোকাইন আসে। তো ভ্যাসোডাইলেটর যেটা সেটা কম, ভ্যাসো কনস্ট্রিকশনটা বেশি হয়। অ্যান্ডোথেলিন, থ্রম্বোক্সেন, তো এই কারণে দেখা যায় যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সও বেড়ে যায় এবং বিপিও বেড়ে যায়। ইডিমার ব্যাপারটা তো বললাম যে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায়, এবং তার কারণে দেখা যায় যে আলটিমেটলি ফ্লুইড টিস্যুতে চলে গিয়ে ইডিমা হয়। সাথে সাথে প্রোটিনিউরিয়া দিয়ে অ্যালবুমিন কম, প্লাজমা অন্টোজেনিক প্রেশারও হচ্ছে গিয়ে কম, তো আরো থার্ড স্পেসিং হচ্ছে, মানে আরো ফ্লুইড বের হয়ে যাচ্ছে। তো সেই কারণে পিটিং এডিমা হয়। আর প্রোটিনিউরিয়া যেটা আমরা বললাম যে অ্যাফারেন্ট আর্টারিওল স্পাজম, রেনাল ইস্কিমিয়া থেকে গ্লোমেরুলার এন্ডোথেলিওসিস, মানে এন্ডোথেলিয়াম ফুলে ক্যাপিলারি লুমেনটা ছোট হয়ে যাচ্ছে। তো এই ড্যামেজ যে ফিল্টারটা আছে গ্লোমেরুলাসের, এগুলো হচ্ছে প্রোটিন ধরে রাখতে পারে না, তো অনেক বেশি পরিমাণে প্রোটিন লিকেজ হয়ে যায় গ্লোমেরুলাস থেকে। তো এই তো অ্যাফারেন্ট আর্টিওলের মেনলি রেনাল ইস্কিমিয়া থেকেই মেনলি হচ্ছে এভাবে ডেভেলপ করতেছে, গ্লোমেরুলাসে ইনজুরি হয়ে এরকম ডেভেলপ করতেছে। এই ড্যামেজ একটা ফিল্টার হচ্ছে গ্লোমেরুলাসের,
তো সেখান থেকে প্রোটিনিউরিয়া প্লাস জিএফআরও কমতে পারে, যেমন অলিগুরিয়াও দেখা যায় ডেভেলপ হতে পারে। তারপর আমরা ক্লিনিক্যাল টাইপস অফ প্রি এক্লাম্পসিয়া দেখব। আচ্ছা, তো ক্লিনিক্যাল টাইপস এর মধ্যে আমরা একটা পাবো হচ্ছে গিয়ে নন সিভিয়ার অর মাইল্ড প্রি এক্লাম্পসিয়া, আর একটা হচ্ছে সিভিয়ার। তাহলে নন সিভিয়ার অর সিভিয়ার, নন সিভিয়ারটা হলো মাইল্ড। তো এই যে সাস্টেন রাইজ অফ বিপি or more than 140 millimeter mercury pressure but less than 160 millimeter mercury pressure systolic, or 110 millimeter mercury pressure diastolic without significant proteinuria। আচ্ছা, তো এখানে যেটা বলছে আমি একটু বলি ইজিলি। হাইপারটেনশন হচ্ছে কি একটা আর্লিয়েস্ট আর কি সাইন ফর প্রিএক্লাম, সেটা তো আমরা জানি। তো এখন কত বিপি হলে এটাকে আমরা মাইল্ড বলবো? তো এটা যেটা বললো যে আমাদের বিপি 140, দেখো 140/90 এর থেকে বেশি, কিন্তু 160/110 এর থেকে যদি কম হয়, আমরা যদি কম রাখতে পারি, তখন এটাকে বলা হয়ে থাকবে নন সিভিয়ার। কারণ এটা মাইল্ড, কারণ এটা রিস্ক অফ দ্য ম্যাটারনাল আর ফিটারনাল কমপ্লিকেশনের রিস্কটা একদম কম। তাহলে এটাকে বলবো মাইল্ড, এবং এখানে কোনো সিগনিফিকেন্ট প্রোটিনুরিয়া থাকবে না, কারণ প্রোটিনুরিয়া হচ্ছে রেনাল ইনভলভমেন্ট কে বোঝায়। আর যদি অ্যাবসেন্ট থাকে আর মিনিমাল থাকে, তখন ডিজিজটা দেখা যায় যে লেস সিভিয়ার হয়ে যায়। তো প্রোটিনুরিয়া থাকলে আমরা বুঝবো রেনাল ইনভলভমেন্ট। তো এভাবেই হচ্ছে আমরা লাইক নন সিভিয়ারটা ডায়াগনোস করতে পারি। বা সিভিয়ারে চলে যাই। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে এখানে বুঝতেই পারতেছো যে 160 বাই 110, হ্যাঁ, 160/110 এর থেকে যদি বেশি হয়, তখন সেটা সমান অথবা বেশি, হ্যাঁ, সমান 160/110 এর সমান অথবা বেশি যদি হয়, তখন সেটা একদম সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে চলে যাবে। আচ্ছা, এবার এবার আমরা দেখব যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া থেকে এটা কি কি বলেছে। তো প্রথমটা তো এটাই যে 160/110 এর থেকে বেশি প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকবে, কারণ প্রোটিন ইন ইউরিন মানে গ্লোমেরুলার এন্ডোথেলিয়াল ড্যামেজ, মানে কিডনি ফিল্টার প্রোটিন লিক করছে এবং এসে সিগনিফিকেন্ট রেনাল ইনভলভমেন্ট হয়ে গেছে। যদি রেনাল ইনভলভমেন্ট হয়েছে, তাহলে অলিগুরিয়া ডেভেলপ করতে পারে, কারণ রেনাল ভ্যাসোস্পাজম করতেছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে। তো আমরা তো দেখেছি যে পুরা প্রথমে যে প্যাথোজেনেসিসে পড়েছি, ওখানে তো দেখলাম যে ব্রেনে কমে যাচ্ছে ব্লাড, লাঙে রেনালে কমে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে পুরো বডিতে কমে যাচ্ছে যদি ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে। এটা সেরকম ভাবে হচ্ছে সিভিয়ার যদি ভ্যাসোস্পাজম হচ্ছে রেনালের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেরকম হচ্ছে। ওকে, তারপর আমরা যদি একটু দেখি যে অলিগিউরিয়া কখন আমরা বলবো, যদি 400 ml 24 ঘন্টা যদি 400 ml এর থেকে কম হয় ইউরিনেশন, ইউরিনটা হচ্ছে গিয়ে 400 ml এর থেকে কম হয়, তখন সেটাকে আমরা অলিগিউরিয়া বলতে পারবো। তো এই তো প্লাসিলেট কাউন্ট কমে যাবে, এটা একটা ব্যাপার যে এন্ডোথেলিয়াল যেহেতু ইনজুরি হচ্ছে, তো অনেক বেশি কোয়াগুলেশনও হচ্ছে। কোয়াগুলেশন হওয়ার কারণে প্লাটলেট অনেক বেশি কনজিউম হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করছে। দেখো অনেকটা ডিআইসির মতো, তাই না? তো এই কারণে ডেঞ্জার অফ ব্লিডিং হচ্ছে, এবং হেলথ সিন্ড্রোম সম্পর্কে আমরা সামনে পড়বো। লিভার এনজাইম কেন বাড়ছে? তো এর ভ্যাসোস্পাজম তো হচ্ছে একদিকে, তো লিভারের মধ্যে আমাদের
ব্লাড সাপ্লাই কমে গেছে ভ্যাসোস্পাজমের কারণে। তো আরেক দিকে হতে পারে এই যে দেখো যে এখানে তো প্লাটিলেট কমে গেছে, আমাদের তো বিভিন্ন জায়গায় ক্লটিং হবে এখন, মাইক্রোথ্রম্বি ডেভেলপ করবে লিভারে। তখন দেখা যায় যে এই যে সরি, যেহেতু হচ্ছে কোয়াগুলেশন হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে, বেশি বেশি করে কোয়াগুলেশন, সেই কারণে মাইক্রোথ্রম্বি ডেভেলপ করবে, প্লাটিলেট কমার জন্য না, সরি। আচ্ছা, তো এই যে কোয়াগুলেশনের কারণে যে মাইক্রোথ্রম্বি ডেভেলপ করছে, তো সেই কারণে দেখা যায় যে এই যে লিভারে ব্লাড যাচ্ছে না, তো সেই কারণে দেখা যায় যে লিভারে হেপাটোসেলুলার ইনজুরি হবে, লিভারের এনজাইম গুলা ইলিভেটেড হবে যেহেতু হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে। তো লিভারে ব্লাড সাপ্লাই হচ্ছে না, লিভারে দেখা যাবে যে হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে, এবং তার কারণে সেখান থেকে হেল্প সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে কিভাবে কনসিকুয়েন্স গুলো আসছে, মানে কি ধারাতে এইগুলা হচ্ছে। তারপর সেরেব্রাল আর ভিজুয়াল ডিস্টারবেন্স যেটা, সেটাতে যদি একটু আসি, এটা তো বললাম যে ব্রেনে যে সার্কুলেশন কমে যায় ভাসোস্পাজমের কারণে, সেক্ষেত্রে কি হেডেক, কনফিউশন, সিজার হতে পারে। বা রেটিনাল যদি ভ্যাসোস্পাজম হয় সেক্ষেত্রে কি হতে পারে, ব্লার ভিশন হতে পারে। এবার আমরা পারসিস্টেন্ট সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইনে আসি। তো এখানে হচ্ছে লিভার ক্যাপসুল ডিস্টেনশন হয় হেপাটিক সোয়েলিং এর কারণে বা হেমোরেজের কারণে, এবং এটা থেকে হচ্ছে হেপাটিক রাপচার হয়ে তো এখানে পেইন হতে পারে। রেনাল হেমোরেজ, এক্সুডেস আর প্যাপিলেডিমা। আচ্ছা, হাই বিপি দেখা যায় রেটিনাল হেমোরেজ, হাই ব্লাড প্রেশারের কারণে রেটিনাল ভেসেলে হেমোরেজ হয়ে ফ্লুইড লিক হয়ে সেখানে এক্সুডেট জমা হতে পারে, এবং তার কারণে দেখা যায় যে অপটিক ডিস্ক, যেটা আমাদের অপটিক ডিস্ক সোয়েলিং হয়ে যেতে পারে, এবং সেটাকে বলা হয় তাকে প্যাপিলেডিমা। ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন অফ ফিটাস, এটা যেটা হয় যে প্লাসেন্টা তো ভ্যাসোস্পাজম হচ্ছে, তার কারণে ইউটেরো প্লাসেন্টাল যে ফ্লো সেটা কমে গেছে, এবং বেবি তো দেখা যায় যে অল্প পরিমাণে অক্সিজেন আর নিউট্রিয়েন্টস পাচ্ছে, সে কারণে দেখা যায় যে গ্রোথ কমে যাচ্ছে, গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে বেবির। তারপর চলে যায় পালমোনারি ইডিমাতে। এখানে যেটা বলেছে যে আমরা তো দেখেছি যে ক্যাপিলারি লিকি কারণ এন্ডোথেলিয়াল ডিসফাংশন, আমাদের অঙ্কটিক প্রেশারও কম, তখন দেখা যাচ্ছে প্রোটিন দেখা যায় যে লস হচ্ছে। প্রোটিন লসের কারণে দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকল আস্তে আস্তে ডিসফাংশন হয়ে, মানে যেহেতু দেখা যায় লো অনকোটিক প্রেশার, হ্যাঁ, তার কারণে দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকল ডিসফাংশন হয়ে ফ্লুইড অনেক বেশি পরিমাণে লাংয়ে এন্টার করছে। তো মেইনলি হচ্ছে একই একই সাথে হচ্ছে যে দেখা যায় লেট ভেন্ট্রিকেল ডিসফাংশন হতে পারে, অথবা দেখা যায় যে ক্যাপিলারি লিকেজের কারণে লো অ্যানকেটিক প্রেশারের কারণে মেইনলি হচ্ছে ফ্লুইড লিকেজ হয়ে, মানে লাংয়েও দেখা যায় ফ্লুইড লিকেজ হতে পারে, যেহেতু এখানে প্রোটিন বের হয়ে আসতেছে। লো অ্যানকেটিক প্রেশার হলে আমরা কি জানি আমাদের প্যাথোলজি থেকে, যে ফ্লুইড বের হয়ে আসবে, তাই না? সেরাম ক্রিয়েটিনিন আমরা দেখবো যে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেড়ে যাবে, এখানে রেনাল ক্লিয়ারেন্সটা দেখা যায় যে ইম্পেয়ার্ড হচ্ছে। এবং এই যে প্রেগন্যান্সিতে ক্রিয়েটিনিন বাড়া, এটা কিন্তু even small rise in pregnancy is serious since normal pregnancy has low creatinine. তো এবার আমরা আস্তে আস্তে ম্যানেজমেন্ট অফ প্রিএক্লাম্পসিয়ার দিকে চলে যাচ্ছি। তো ম্যানেজমেন্টের মধ্যে সবার আগে আমরা কিছু ডায়াগনোসিস পড়বো, কি কি ক্লিনিক্যাল ফিচার্স, সবার আগে ডায়াগনোসিসে আসি। তো এটার অনসেটটা হবে ইনসিডিয়াস একটা অনসেট, মানে রিয়ারলি অ্যাকিউট। প্রিএক্লাম্পসিয়া তো আস্তে আস্তে ডেভেলপ করবে, প্রথমে মাইল্ড হাইপারটেনশন আর প্রোটিনিউরিয়া, তারপর আস্তে আস্তে প্রোগ্রেস করবে। তো পেশেন্ট হচ্ছে সিভিয়ার ফর্মে হঠাৎ করে চলে আসছে, সাডেনলি চলে আসছে, এরকম আসলে কন্ডিশন খুব রেয়ার আসলে। আস্তে আস্তে ডেভেলপ করবে, প্রথমেই প্লাসেন্টাল ইস্কিমিয়া হবে, একটা লং প্রসেস, তাই না? ইস্কিমিয়া হচ্ছে, ওখান থেকে টক্সিন রিলিজ হচ্ছে, তারপর এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে, এরকম আর কি। তো এই যে সিমটম, প্রথমে দেখো সিমটম আমরা প্রথমেই দেখবো যে সোয়েলিং অফ দা ওভার দ্য অ্যাঙ্কেল, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। টাইটনেস অফ দ্য রিং অন দ্য ফিঙ্গার, যেহেতু হাত পা ফুলে গেছে, এটা ম্যানিফেস্টেশন অফ দ্য ইডিমা, এই প্রথম দুটাই হচ্ছে ইডিমার ম্যানিফেস্টেশন। Gradually, the swelling may extend to the face, abdominal wall, vulva, and even the whole body.
তাহলে এই ইডিমাটা আস্তে আস্তে পুরো বডিতে ছড়ায় যাচ্ছে। তারপর কিছু অ্যালার্মিং সিমটম আমরা পাবো। এখানে তো প্রথমে তো ইডিমার কথা বললাম, এরপর বললাম যে যেহেতু সব জায়গায় ব্লাড সাপ্লাই কমে গেছে, তার কারণে আমাদের দেখো ব্রেইনে কমে যাওয়ার কারণে হেডেক, ডিস্টার্ব স্লিপ। তারপরে আছে ইউরিন ইউরিন আউটপুট কমে যাচ্ছে 400 ml, যেহেতু রেনাল দেখা যায় রেনাল ভেসোস্পাজমের কারণে, তাই না? আমাদের রেনাল পারফিউশন কমে যাচ্ছে, তার কারণে দেখা যাচ্ছে ইউরিনও কমে যাচ্ছে। 400 ml ইন 24 আওয়ার্সে 400 ml এর থেকে কমে যাচ্ছে। এটা খুবই কম, হ্যাঁ। তো এপিগ্যাস্ট্রিক পেইন এখানে যেটা হয় যে দেখা যাচ্ছে লিভার ইনভলভমেন্ট যদি হয়, তখন তো গ্লিসেন্স ক্যাপসুল যেটা আছে লিভারে, সেটা হচ্ছে স্ট্রেচিং হয়। তো এই কারণে মানে দেখা যায় যে এই যে বিভিন্ন ধরনের ভমিট হতে পারে, কফি কালার ভমিট যেটাকে বলে। তো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ব্লিডিং এর কারণে এটা হতে পারে। তো গ্লিসেন্স ক্যাপসুল লিভারে সেটা স্ট্রেচিং হয়ে ওখান থেকে হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন বা হচ্ছে স্টোমাকে সমস্যাগুলো করে। আর আই সিমটমস তো আমরা আগেই পড়েছি যে ব্লারিং করবে, স্কচমা করবে বা হচ্ছে ভিশনের সমস্যা করবে। তো এগুলো তো সব হচ্ছে রেটিনাল ভেসেলে হাইপার টেনশনের কারণে। তারপর সিমটমস গুলো আমরা পড়লাম, এবার সাইনে চলে আসি। তো সাইনের মধ্যে আমরা তো দেখলামই যে ওয়েট গেইন হচ্ছে, তারপর মাইল্ড ব্লাড প্রেশার বাড়ছে, মাইল্ডে কিরকম বাড়ছে, সিভিয়ারে কেমন বাড়ছে আমরা পড়লাম। ইডিমাটা পড়লাম, সাইনের মধ্যে ইডিমা দেখবো, ওয়েট গেইন হচ্ছে দেখবো, বিপি দেখবো। তো ক্রনিক কোনো কন্ডিশন আমরা পাবো না, মানে লাইক এমন না যে পেশেন্টের আগে থেকেই হচ্ছে ছিল, তো এটা তো প্রি একলামসিয়া তো হবে না, তাই না? তো ক্রনিক হাইপারটেনশনের কন্ডিশন হয়ে যাবে। তারপর পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা থাকতে পারে যেটা আমরা পড়েছি ইডিমার মধ্যেই, ক্যাপিলারি লিকেজ হচ্ছে যেহেতু। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি পাবো, সাচ আস স্ক্যান্সি লাইকার অর গ্রোথ রিটার্ডেশন অফ দ্য ফিটাস। যেহেতু প্লাসেন্টা আর হচ্ছে ফিটাসকে সেভাবে সাপোর্ট দিতে পারছে না, সেক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হচ্ছে ফিটাসের। আর পাশাপাশি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতেছে অ্যাজ স্ক্যান্টি লাইকার। লাইকর যেহেতু কমে গেছে ভেতরে, তো সেই কারণে লাইকরের পরিমাণ কম, তাহলে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি সাচ এস স্ক্যান্টি লাইকর ডেভেলপ করছে, যেহেতু প্লাসেন্টাতে এখানে সমস্যা হচ্ছে, তাই না? প্লাসেন্টাল ইস্কিমিয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা আমরা দেখতে পারি যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। প্লাসেন্টাল ভেসোস্পাজম হচ্ছে ইউটেরাল প্লাসেন্টাল ফ্লো কমে যাচ্ছে, তাই না? তো এই যে ফান্ডাল হাইটও আমরা কম পাবো তাহলে। আচ্ছা, এবার আমরা চলে যাব ইনভেস্টিগেশনে। আমরা এটা পরবর্তী ভিডিওতে একদম 3টা ভাগ করে আমরা ইনভেস্টিগেশন পড়ব, একদম সুন্দর মতো লেখার জন্য। ফার্স্টে হচ্ছে এই যে প্রি একলামসিয়ার জন্য তো এটা অ্যান্টিনেটাল একটা কেস না, অ্যান্টিনেটাল চেক আপের জন্য আমরা কি ইনভেস্টিগেশন করব, প্রি একলামসিয়ার জন্য স্পেসিফিক কি কি ইনভেস্টিগেশন আছে, এবং ফিটাস আর ম্যাটারনালের যে মনিটরিং সেটার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করব। এই 3টা হেডলাইনে যদি আমরা লিখতে পারি, তাহলে মোটামুটি কিন্তু আমাদের একটা সুন্দর অ্যান্সার হয়ে যায়।